বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, এখন আমাদেরকে যে দল এই দেশকে স্বাধীন করেছে তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে সেটা? আপনি ভুল বুঝছেন আমাকে। আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন, একবার পালিয়ে কিভাবে পালিয়ে গিয়েছি? রাষ্ট্রীয় বিমানে করে এভাবে তো আর একবারে রাষ্ট্রীয় বিমানে করে। তাহলে তারেক রহমান কি করেছে? পালিয়ে গিয়েছে। তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে। তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না, দলের প্রধান ছিলেন বেগম জিয়া। বেগম জিয়া ঠিক আছে, আপনার চালায়া দেন রেফারেন্স শুনতে ভালোই লাগে, বলেন। তারেক রহমান I'm trying to be আপনাদের প্রতি সফট হওয়ার চেষ্টা করছি, কারণ হলো আমি তো অ্যাটলিস্ট ওই রাজনীতিটা করি যে না, আওয়ামী লীগকে তার প্রাপ্যটা আমি দিতে চাই। যদিও সবসময় বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাঁড়িয়েও বলেছি আমি, যে যার হাতে রক্তের দাগ তাকে আপনি শাস্তি দেন, কিন্তু বৃহৎ মতাদর্শকে আপনি নির্মূল করার রাজনীতি যদি করতে যান, এটা বাংলাদেশে ঐক্য আসবে না, এখানে বরঞ্চ নানান রকম অস্থিতিশীলতা জন্ম দিবে। তো যাই হোক, আমার চাওয়া অনুযায়ী তো সবকিছু হবে না, তাই না? আপনার চাওয়া অনুযায়ী সবকিছু হবে না। যেই জায়গায় দরকার ছিল, ডক্টর যেটা বলছে যে তাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, একসাথে পথ চালান, এগুলোর আর সুযোগ নিশ্চয়ই আমরা চাই, কিন্তু বিচার এবং যার হাতে রক্তের দাগ তার শাস্তি ছাড়া তো এই বাংলাদেশে এই প্রক্রিয়া আগাবে না। সেক্ষেত্রে প্রশ্ন হলো আপনাকে, না আমি বলি যার হাতে রক্তের দাগ বলছেন আপনি শেখ হাসিনার কথা মিন করছেন, ওকে বুঝলাম। এখন যার হাতে রক্তের দাগ আপনার তারেক রহমান, তাহলে কিভাবে করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে পার পেয়ে গেলেন? কে ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল? কিভাবে? জামাত ইসলামের সাথে রাজনীতি করে কিভাবে? এটাও প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করতে দিন। জি শাহেদ আলম, এটা হলো যে যার হাতে রক্তের দাগ বললে কি আপনি শুধুমাত্র শেখ হাসিনার কথা ইঙ্গিত করবেন, আর কারো এখানে নাই? না, আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা কি আগে বাড়তে পারবো? দেখেন, আমি আজকে আলোচনা করতে চেয়েছি আমার মনে হয় যে কি হলো ফেব্রুয়ারির ফাঁদে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছে নানান রকম শর্ত দিয়ে, হ্যাঁ, নানান রকম শর্ত দিয়ে নির্বাচনটা আদৌ হবে কিনা এই সংকট, এই সংশয় যখন দেশের গণতন্ত্রে আমরা ফিরতে পারবো কি পারবো না, নাকি আরো নানান রকমের হাঙ্গামা সামনে অপেক্ষা করছে, তখন আমরা যদি এখনো ঠিক যে অতীতের অনেক অমীমাংসিত বিষয়, মানে যেগুলোর হিস্সা নেওয়াটা দরকার ছিল সেগুলো আমরা নিতে পারিনি, অনেক রকম খুন খারাপি, রক্ত আমাদের আছে, আমাদের জমিন, সবুজ জমিন লাল হয়েছে বহুবার, সত্য। অনেক বঙ্গবন্ধুকে হত্যা করা যেমন খুবই নৃশংসতা ছিল, আমি বলবো রাজনীতিতে অনেক রকম নৃশংসতা ঘটেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক দুটো দলকে বিশ্বাস করে, আর কাউকে, ডক্টর ইউনূসের মতো লোকদেরকে তারা বিশ্বাস করে না দেখেই আজকে কিন্তু মানুষ আবার ফুঁসে উঠছে। কিন্তু মানুষ যেমন করে এই দুটি দলকে বিশ্বাস করে, আস্থা রাখতে চায়, এই দল দুটি কি মানুষের সেই প্রতিদান দেয় সামান্য পরিমাণও? এই প্রশ্ন দুটি আপনাদের সাথে আমি দ্বিমত করছি না, কিন্তু দল এবং লিডারশিপ দুটি ভিন্ন বিষয়, রাইট? আপনাকে ওই ডিফারেন্সিয়েটটুকু করতে হবে। আওয়ামী লীগের মতাদর্শের প্রতি মানুষের ইমান আছে, এটা অস্বীকার করছি না। কিছু মানুষের ইমান অবশ্যই আছে, এটি শাশ্বত, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু লিডারশিপ তো একটা বিষয়। আপনি যে লিডারশিপ প্রশ্নবিদ্ধ, বিএনপি এবং অন্যান্যরা, হ্যাঁ, তাদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে, তাদেরকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু এরকম এত গণহত্যা কার কাছে প্রশ্নবিদ্ধ? তার দলের কর্মীদের কাছে যদি প্রশ্নবিদ্ধ না হয়, তার দলের কর্মীরা যদি তাকে চায়, আপনি আমি কে? আমি তো, তাহলে আপনি যদি অপরাধ স্বীকার না করেন, অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন, তাহলে তো আপনার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি না। অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আপনাকে 500টা আমি জিনিসপত্র দেখাতে পারি, কিন্তু সেইটা যাওয়ার আগে এটা বলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি আদালত? না, আদালত তো চলছে, আদালত বিচার হচ্ছে। তাহলে তো আপনার যদি তাই হয়, তাহলে ড্যান মজিনা না, ওই যে 2004 সালে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি উইকিলিক্সে যে ইমেলটা লিখেছিলেন আমেরিকার পররাষ্ট্র তাদের যে দপ্তরকে, যে তারেক রহমান হচ্ছে একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাজ, একটা চোর, ডাকাত, আমরা সব উল্লেখ করছে, তাহলে সেটাও সত্যি? উইকিলিক্স একটা গোপন অনৈতিক লেনদেন। আমি যদি গোপনে জেনে যাই লোকটা তা করেছে, সেটা সত্যি না। শুধু আপনার ইউনাইটেড নেশনস, আপনি জাতিসংঘের প্রতিবেদনের সাথে উইকিলিক্স কে মিলাতে পারবেন না, এগুলো খুবই। জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন ভলকার টুর্ক নিজে বিবিসি বাংলা না, বিবিসি কে বলছে যে সে থ্রেট দিয়েছে
যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়। কোনো কাজে, মাথায় রাখবেন শব্দটা, কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। যিনি জাতিসংঘের অনুচ্ছেদ 100-কে ভাঙতে পারেন, 38-কে ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনি আবার যখন ইউনূসের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপ স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার সমস্ত রেফারেন্স চালাইয়া দেন না, সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত নাকি ওটা আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেননা আমরা তো চাই না যুদ্ধ। কেন আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি আক্রান্ত বোধ করছেন কেন? না, আমি আক্রান্ত বোধ করছি কারণ আমি তো এই পার্টের বাইরের কেউ না। আমি আমার গত 15 বছর আমি শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে বিরোধিতা করেছি, যে কারণে আমাকে জামাত শিবির বলা হয়েছে। তাহলে আপনি মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আমাদের কোনো গণতান্ত্রিক আছে? আছে, অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যাদের হাতে কার কাছে এবং কেন, মানে কিসের জন্য অনুশোচনা? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে ওকে আপনি বলুন না অনুশোচনা কেন এবং কার কাছে। আপনারা দাবি তোলেন যে একটা রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন করুক নতুন সরকার যারা আসবে। না, আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে আসলে পরামর্শই চাই যে অনুশোচনা বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করবে, কার কাছে করবে? আমি বলছি না অনুশোচনা করার জন্য কার কাছে করবে সেটা না, কিন্তু আপনাদের অ্যাপ্রোচটা সেটা না তো কি? বুঝলাম না আপনার কথা। আপনি না মাত্র বললেন অনুশোচনা করবে, কার কাছে করবে? এই যে আপনারা দাবি তোলেন, একটা রেশনাল দাবি তোলেন যে ঠিক আছে বাংলাদেশকে আমরা সমানভাবে গড়তে চাই, whatever happened জুলাই, আপনারা রিকনসিলিয়েশন কমিশন করেন, আমরা আমাদের বক্তব্য দিব। রাখেন, রিকনসিলিয়েশন কমিটি মানে কি একটু বলেন তো দেখি, আমি একটু রিকনসিলিয়েশন কাউন্সিল, যেটা কমিশন, যেটা রাজনৈতিক তিক্ততা, রক্তাক্ত ইতিহাসের পরে জাতি গঠনে সকল পক্ষকে একমত পথে নিয়ে আসার জন্য একটা ঐতিহাসিক দলিল। নিশ্চয়ই আপনার অজানা দলিল না, আমি অজানা না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অল্প স্বল্প জানি। এটা দলিল না, এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আপনারা দাবি তোলেন যে উই ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার ল্যান্ড। কার সাথে রিকনসিলিয়েশন করব? যাদের ব্যাপারে আমরা বলছি যে তারা হত্যা করেছে, তাদের সাথে আমরা দাবি করছি যে তারা হত্যা করেছে, এবং তাদের যে সমন্বয়ক পরিষ্কার করে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি আগুন না দিতাম মেট্রো রেলে। আরেকজন বলেছে, একটা ছেলে নাম হচ্ছে সজল, আমি সজল মিয়া, আমি পৃথিবীতে আগুন দিয়েছি। তারপরে আরেকজন নেতা বলছে আমরা যদি পুলিশরা না মারতাম। তারপরে যে নাফিস, যে উত্তরার যে ড্রাগ ডিলার, সে বলেছে আমি পুলিশ হত্যা করেছি। তো সমস্ত বর্ণনা দিচ্ছে তারা, অপরাধ আমি হলাম। হ্যাঁ, মানে বুঝলাম না শাহেদ ভাই, মানে এই স্বীকারোক্তি, ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যারা, তাদের ব্যাপারে চার্জ আনা হচ্ছে না আমার উপরে। যিনি সমন্বয়ক হাসিব আল ইসলাম, তিনি চ্যানেল আইতে প্রোগ্রামে বলছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এরকম অরাজকতা না করতাম, তাহলে আমরা পারতাম না। এক নাম্বার, এরকম আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখ এড়ানোর কথা না, বিকজ বোথ অফ আস আমরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি। তো তাদের বিরুদ্ধে চার্জ আনা হলো না, তাদেরকে আপনি স্বৈরাচার বলছেন না, তাদেরকে আপনি খুনি বলছেন না, খুনি বলছেন আমাকে। মানে কেন ভাই? আর আমি যে অনুশোচনা চাইবো, আমার দলে বাংলাদেশ আওয়ামী লীগের যদি আমি লাস্ট হিসাবও করি, আমাদের হিসাব মতে 35 থেকে 42% ভোট আমাদের আছে। যারা ভোট দেয় তাদের মধ্যে 2 থেকে 3 কোটি, বা ডাটা অনুযায়ী আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে, আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে। ভাই শুনেন, আমাদের ভোট আছে 50%, মাঝখানে আমরা। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আপনার চালায়া দেন রেফারেন্স আপনি বলতে পারেন। আমার কাছে যে ডাটা আছে জাতীয় বাংলাদেশ নির্বাচনের, যে আমি বইটা এখনই বের করতে পারি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত 35 থেকে 42%। 42% মানুষ আওয়ামী লীগকে অপরাধী মনে করে না। কার কাছে অনুশোচনা চাইবো আমি এখন? আওয়ামী লীগ আর জামাত মনে করে, আপনি মনে করেন, জামাত মনে করেন। জামাত তো গণহত্যা করেছে, আমি ওর কাছে মাপ চাবো? জামাত তো 71-এর গণহত্যা করেছে। না আপনারা রাখেন, জামাতের হাতে রক্তের দাগ নাই 71 সালের, তার সাথে বিএনপি রাজনীতি করে কিভাবে একটু বলেন তো আমাকে।
হ্যাঁ, সুলতানা কি জিজ্ঞেস করছিলেন? আমি বলছিলাম নিজুম সাহেবের কথা আর জিজ্ঞেস করবে না, একটু নিজুম সাহেবের কথা শুনেন। আমি বলছিলাম কি যে ফেব্রুয়ারিতে আপনার বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি যদি দেখি যে নিরাপত্তা উপদেষ্টাকে তারা বিবৃতি তো দিয়েছেই, সাংবাদিক একজন প্রশ্নও করেছিলেন, তখন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় এবং সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। আপনারা কেমন করে নিশ্চিত হলেন যে ফেব্রুয়ারিতে ভোট হবে? দেখুন, ভোট হওয়া ছাড়া এই সরকারের আর কোন দ্বিতীয় বিকল্প পথ খোলা নেই। এটি নিজম মজুমদার অনেক বিষয়ে বিরোধিতা করলেও এটি স্বীকার করেছেন। কারণ রাজনীতি বুঝলে আপনাকে বুঝতে হবে যে ভোট না দেওয়ার সকল প্রচেষ্টা ইউনূস সরকার করেছে, নিজের প্রচারণায় হোক আর অন্যদের ইন্ধনে হোক। ইন্ধনটা তো আমরা জানি, আমরা প্রকাশ্যে বলি, ছোটন গ্যাং এর মতো যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে জড়িত সরকারের কিছু উপদেষ্টা, এবং সেই উপদেষ্টাদের পার্ট হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের যে পদায়ন, যেই ব্যক্তি এইটার ক্রিয়ানক হিসেবে কাজ করেছে বলে আমরা মনে করি। এবং আমার অভিযোগ আরো দু একজনের বিরুদ্ধে আছে, এগুলো আমি প্রকাশ্যে বলেছি। তারা যেই খেলাটা খেলার চেষ্টা করেছে কয়েকজন ইউটিউবারকে সাথে নিয়ে, যে একেবারে নির্বাচনের রোডম্যাপ প্রতিহত করা, ইউনূস সরকারের কিছু হলে একসাথে দেশে ফিরবো, ফিরে আমরা বিপ্লব করব, বিপ্লবী সরকার। আমি বরাবরই বলেছি যে না, বিপ্লবী সরকার পৃথিবীতে যেই কোনোদিন গণতন্ত্র আনে নাই, পৃথিবীর নট এ সিঙ্গেল বিপ্লবী গভর্নমেন্ট উইল এনশিওর ডেমোক্রেসি। সো আমাদের দরকার পার্লামেন্টারি সিস্টেম। এই ছাত্ররা, সমন্বয়করা, যাদেরকে আমি মনে করি 24-এর রোশনাই, যেটা মনে করে টোকায়, আমি মনে করি রোশনাই। তো এই রোশনাইরা যখন বিপ্লবের পথে হাঁটছে, আমাদের বিপ্লব দরকার, আমি তখন বারবার বলেছি যে লুক, এইটা বিপ্লব ছিল না, এটা গণ অভ্যুত্থান ছিল। বিপ্লব হয় 14-15 বছরের একটা সশস্ত্র লড়াইয়ের, মতাদর্শ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সশস্ত্র সংগ্রাম, সেটা তোমরা যাও নাই। এইটা ছিল একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সরকার হলো এটা। তো এখন বিপ্লবী সরকারের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা, সেই দিকে বরাবরই আমি ভোকাল ছিলাম। তারা রাজনৈতিক দল গঠন করেছে, তার অর্থ কি? তারা গণতন্ত্রের চর্চায় ফিরেছে, তাই তো? এই গণতন্ত্রের চর্চায় ফিরলেও পরাণ বাজার থেকে শুরু করে আরো অনেকেই যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়াটাকে চেয়েছেন, এবং বিপ্লবী সরকার, ইকবাল করিম সেনাপ্রধান সহ, তারা যে বিপ্লবী সরকার করে ইউনূস সরকারকে যে নির্বাচন প্রক্রিয়ার বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন গত 4-5 মাসে আমরা দেখেছি, যার প্রেক্ষিতেই টিভি টকশোতে আমরা দেখেছি যে উই গট এভরিথিং ম্যান্ডেট পর্যন্ত এই ধরনের কথা, যেটা ট্রিগার করেছে আমাদের গণতন্ত্রের মনোবলকে, নো ইউ ডোন্ট হ্যাভ দ্য এভরিথিং ম্যান্ডেট। সুতরাং সেই জায়গা থেকে বিরোধিতা শুরু হয়েছে, এবং তারা যে গত 4-5 মাসের যে জার্নি, যা তারা যে মনে করছে যে তারা এভরিথিং ম্যান্ডেট আছে এবং তারা বিরাজনীতিকরণ করবে, নির্বাচন না দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকবে, সেই খেলাটাতে তারা ফেল করেছে। সেই করার প্রেক্ষিতেই এই যে সমঝোতা হয়েছে, তাহলে যেই বিএনপি কে 5 দিন বৈঠকের জন্য সময় চেয়েও বিএনপি সময় পায় না, সেখানে তারেক রহমানের সাথে অনুনয় বিনয় করে প্রায় বলা চলে যে ব্যাপক রকম কূটনীতি করে একটা বৈঠক প্রধান উপদেষ্টা ম্যানেজ করেছেন, কিংবা বৈঠকটা হয়েছে, তার অর্থ এই যে তারা ওই পথ পরিহার করেছে। এখন নির্বাচন তাদের দিতে হবে। হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে ব্যাগড়া বাঁধতে পারে, কিন্তু নির্বাচন দেশে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ 15 বছর পরে হলেও তো নির্বাচন হবে। না, 15 বছর না, ওইদিকে যাওয়ার সুযোগই নাই। নির্বাচন হবে। আপনি যে ইউটিউবারদের কথা বলছেন, তারা দেখুন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস থেকে শুরু করে সবাইকে নিয়ে বিএনপিকে একদম পুরো নাই করে দেওয়ার চেষ্টা কিন্তু করেছে। হ্যাঁ, এটা তো আমরা বলছি শুরু থেকে যে এটা হলো যারাই বিএনপির সামনে আসছে তাদেরকে ভারতীয় চর, ভারতের দালাল, এমনকি আমাকেও ভারতীয় চর, ভারতের দালাল বলা হয়েছে। এইটার ওই যে স্টিগমা করা আর কি, কারণ ভারতের দালালি এমন ভাবে করেছে আওয়ামী লীগ বিগত সময়টাতে যে এর চেয়ে বড় গালাগালি আর কোন রাজনীতিকে নালিফাই করার জন্য হয় না, সেটাই করার চেষ্টা করছে। আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, তারপর আমি নিজুম মজুমদার কাছে ফিরবো। সেটি হচ্ছে, আজকে মানব জমিন এই বৈঠক নিয়ে একটি ইন্টারেস্টিং মন্তব্য করেছে, একটা মানে তার রিপোর্টে একটি অংশ উদ্ধৃত করা হয়েছে, যে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, দেশের প্রয়োজনে তাকে আরো কাজ করতে হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন দিলেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, তাকে আরো কাজ দেয়া হবে দেশের প্রয়োজনে। আরো কাজটা কি আমরা কি জানতে পারি?
এটা হতে পারে, এটা কিন্তু নানা রকম স্পেকুলেশন আছে, কিন্তু আপনি জানেন যে একটা রাষ্ট্র আপনি অ্যাভয়েড করে যেন না, কারণ শুনেন যা রটে তার কিছু তো বটে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন প্রেসিডেন্ট, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, শফিক রহমান হবেন উপপ্রধানমন্ত্রী বা সামথিং এরকম একটা। এরকম তো অলরেডি আমার কাছে পুরো সরকারের কাঠামো তৈরি হয়ে গেছে, রাইট? না না না, বিষয়টা হলো যার বিয়েতের খবর নেই পাড়াপড়শির ঘুম নেই টাইপের অবস্থা আর কি। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আপনি দেখেন প্রধান উপদেষ্টা যখন লন্ডন যাওয়ার কথা বললেন পুরস্কার আনতে তিনি যাবেন, তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু কোনো পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হচ্ছিল না। পরে যখন দেখা গেল কোনোভাবে সাংবাদিকদের চোখ এড়ানো যাবে না, মানে তখন তারা ঘোষণা দিতে বাধ্য হলেন, তাই তো? তাহলে এই ধরনের আমি মানুষজনের রিপোর্টে যদি এটা সত্য হয় তাহলে এটা ঠিক, এটাও একটা রাজনৈতিক জেস্টারের একটা পার্ট। আমরা দেখেছি 96 এর ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে কিভাবে রাজনৈতিক ভাবে দলীয়পনা করা, তাকে সামাজিক ভাবে হেনস্থা করার রাজনীতি বাংলাদেশে হয়েছে। এখন এই 24-এর অভ্যুত্থানের পরে এই সরকারের হাত দিয়ে একটা নির্বাচন হবে, নির্বাচন